নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময়ে অনুষ্ঠান। আমাদের এই সময়ে অনুষ্ঠান আজকে রাজ্যপালের টপিক নিয়ে, কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদের জন্য একটি সুখবর এই মুহূর্তে সামনে আসছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন ঘন্টাখানেক আগে, এবং সেই খবরটি আমি দর্শকদের আগে দিয়ে রাখতে চাইবো। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ। এক লাফে চুক্তিভিত্তিক রাজ্য সরকারের কর্মচারীদের অবসরকালীন ভাতা বাড়ানো হলো। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কারা কারা তাতে সুবিধাভোগ হবে করবেন, যদিও অনেকে বলতেই পারেন যে এই ঘোষণা অনেক আগেই হয়ে গিয়েছিল, হয়তো সিদ্ধান্ত অনেক আগে হয়েছিল, কিন্তু সরকারি নোটিফিকেশন কিন্তু আজ জারি হয়েছে। আপনারা সরকারি নোটিফিকেশনটিও দেখতে পাবেন। ব্রাত্য বসু টুইট করে জানিয়েছেন, যেখানে পরিষ্কার জলজল করছে আজকের ডেট। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাডমিন ব্রাঞ্চ বিকাশ ভবন থেকে আজকে এই নোটিফিকেশন জারি হয়েছে। সেখানে তিনি লিখছেন, সুসংবাদ সুসংবাদ সুসংবাদ। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীন সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর। মাননীয় শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বছর 1 এপ্রিল থেকে তাদের অবসরকালীন এককালীন ভাতার পরিমাণ এখন থেকে 5 লক্ষ করা হলো। এতে সুবিধা পাবেন প্যারা টিচার, একাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এমএসকে এসএসকে শিক্ষাকর্মীরা। এর পাশাপাশি আরও যারা পাবেন তারা হচ্ছেন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী। এই অঙ্গনওয়াড়ি কর্মীরা হচ্ছে রাজ্যের শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রকের অন্তর্গত, আর অন্যদিকে আশা কর্মীরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত, তারাও পাবেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়িকা যারা, তারাও পাবেন। আনারারি স্বাস্থ্যকর্মী যারা, তারাও পাবেন। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, প্রত্যেকে অক্সিলিয়ারি দমকল কর্মীদের মতো তারা এই সুযোগ সুবিধা পাবেন। এটা কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ছিল রাজ্যবাসীর জন্য, যারা চুক্তিভিত্তিক কর্মী, একটা বিরাট অংশের মানুষ, তাদের জন্য এই খবর আমরা শুরুতেই দিয়ে রাখলাম। আর আমরা এবার আপনাদেরকে দেখাবো আজকে আমাদের মূল টপিক। আপনারা জানেন যে জগদীপ ধনখড় যখন এ রাজ্যে রাজ্যপাল ছিলেন, তখন রাজ্য আর রাজ্যপাল সংঘাত কোথায় গিয়েছিল সেটাকে আজকে নতুন করে মনে করার প্রয়োজন নেই। তবে আজকে কতগুলো ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি, একটু মনে করানোর চেষ্টা করছি। জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ তোলা হয়েছিল। প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে ধনখড়কে এড়ানোর অভিযোগ তুলেছিলেন তিনি। ধনখড় তাজবেঙ্গল থেকে খাবার আনিয়ে খেতেন বলে অভিযোগ তোলে তৃণমূল। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায়। বিজেপিএস এর খরচ নিয়ে রাজ্যের শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছিলেন ধনখড়। বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল এবং রাজ্যের ফাইল আটকানোর অভিযোগ রাজ্যপালদের বিরুদ্ধে। রাজভবন থেকে পুলিশ সরাতে রাজ্যকে নির্দেশও দেয় রাজভবন। রাজ্যপালের বিরুদ্ধে, মানে বর্তমান রাজ্যপালের বিরুদ্ধে দুটি শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ রয়েছে। রাজভবনে পিসরুম খুলে সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগ রয়েছে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। এই যে আমরা অভিযোগগুলো আপনাদেরকে দেখালাম, এই অভিযোগগুলো দেখানোর অর্থ হচ্ছে এটাই যে বিগত কয়েক বছর ধরে জগদীপ ধনখড় যখন রাজ্যের রাজ্যপাল হয়ে আসেন, তারপর থেকে এই মুহূর্তে সিভি আনন্দ বোস, এই দুজনের সময়কালে রাজ্য আর রাজ্যপালের সংঘাত এক চরম মাত্রা নিয়েছে, কিন্তু কোনোদিন সেই সংঘাত আদালত পর্যন্ত গড়ায়নি। কিন্তু এখন বর্তমান রাজ্যপাল তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। নজিরবিহীন ঘটনা নিঃসন্দেহে। এটা যদি একটা দিক হয়, আর একটা দিক সেটাও এক চাঞ্চল্যকর বিষয়। রাজ্যের 2 বিধানসভা থেকে জিতে এসেছেন 2 বিধায়ক, মানুষের ম্যান্ডেট নিয়ে জিতে এসেছেন, কিন্তু রাজ্যপাল বলছেন আমি রাজভবনে গিয়ে শপথ গ্রহণ করাতে পারবো না। আজ 1 মাস পূর্ণ হয়েছে, রাজ্যপাল বিধানসভায় গিয়ে শপথ গ্রহণ করাবেন না বলে আজ 1 মাস ধরে ঝুলে রয়েছে তাদের শপথ। স্পিকার বলছেন আগামীকাল বড় সিদ্ধান্ত নেব। দেখুন, বৃহস্পতিবার 4 জুলাই, ঠিক 1 মাস আগে গত 4 জুন লোকসভা নির্বাচনের সঙ্গেই ফল ঘোষণা হয়েছিল বরানগর ও ভগবানগোলা উপনির্বাচনের। রাজ্যপাল বিধানসভায় গিয়ে শপথ না করানোর 1 মাস কেটে গেলেও শপথ নেওয়া সম্ভব হয়নি 2 বিধায়কের। শপথ জটিলতা কাটাতেই আইনি পথে যেতে পারেন স্পিকার, খবর বিধানসভা সূত্রে। শুক্রবারের বৈঠকে সিদ্ধান্ত হবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন স্পিকার, শুক্রবারই সায়ন্তিকাদের শপথ জট কাটতে পারে।
বিশেষ অধিবেশন ডেকে উপনির্বাচনে জয়ীদের অধিবেশনে অংশগ্রহণ করাতে পারেন। রাজ্যপালকে বাদ রেখে 2 বিধায়কের শপথ গ্রহণ হলে তা হবে নজিরবিহীন ঘটনা। সংবিধানের 193 ধারা অনুযায়ী বিধায়কেরা যে কদিন বিধানসভার অধিবেশনে যোগ দেবেন সেই দিনগুলির জন্য 2 বিধায়ককে প্রতিদিন 500 টাকা করে জরিমানা দিতে হবে রাজ্যকে। রাজ্যপালকে জিজ্ঞেস করুন না কেন, রাজ্যপালের উত্তর তো আমি দিতে পারবো না। রাজ্যপালই জানেন কি করবে না করবে। যিনি মামলা করেছেন, আমাদের যে 2 জন নবনির্বাচিত সদস্য রয়েছে তাদের নাও কেন মামলা করেছেন। ভাই, বিধানসভা ইজ নট হেল্পলেস ইন দি হ্যান্ডস অফ গভর্নর, দ্যাট মাচ আই ক্যান সে। যদি কেউ মনে থাকে যে আমরা অসহায় হয়ে গেছি, তার ভুল ধারণা। এর আগের সেশনে তো স্পিকার মহোদয় সেশন ডেকেছিলেন, কিন্তু আমাদের মহামহিম রাজ্যপালকে ডাকা হয়নি। সুতরাং আজকে যদি এইভাবেই যদি মানে আমি অবাক হব না যদি শপথ গ্রহণের বিষয়টিও উনি করে নেন। রাজনৈতিক মহলের মতে 2 জয়ী বিধায়ককে শপথ গ্রহণ করাতে বিধানসভায় না গিয়ে রাজ্যপাল জনগণের মতকেই চ্যালেঞ্জ করছেন না তো। যদিও তৃণমূলের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে রাজ্যপাল কেন্দ্রের অঙ্গুলি হেলনে এ রাজ্যে সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন। রাজ্যপাল বিধানসভায় শপথে যেতে পারছেন না, অথচ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করছেন। যখন দিল্লিতে রাজ্যপাল, তখন রাজ্যপালের অস্বস্তি আরও বাড়ল। সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন রাজভবনের সেই অস্থায়ী মহিলা কর্মী। পাল্টা চাপ তৈরি করতে ব্যস্ত রাজ্যপালও, সূত্রের খবর। 6 জুন ও 20 জুন স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে চিঠি লেখেন রাজ্যপাল। আইএএস অফিসারদের আচরণবিধির শর্ত লঙ্ঘনের অভিযোগ করেন বোস। শাহের নালিশের তালিকায় আছেন এক আইপিএস অফিসারও। আগে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংকেও চিঠি লিখেছেন। রণজয় মুখার্জির রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি সরাসরি পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে যারা প্যানেলিস্ট রয়েছেন, এই মুহূর্তে আমার সঙ্গে প্যানেলে যোগ দিয়েছেন পার্থ প্রতিম রায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র পার্থ প্রতিম রায়। পার্থদা, আপনাকে স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপ্তিমান বসু। দীপ্তিমানদা, আপনাকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র। অভিষেক, তোমাকে স্বাগত। রয়েছেন ভাস্কর সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। ভাস্করদা, আপনাকে স্বাগত। আমি প্রথমেই চলে আসতে চাইব দীপ্তিমান বসুর কাছে। দীপ্তিমান বসু, আপনার কাছে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে যে রাজ্যপাল তিনি একাধিক ক্ষমতা বলে বলিয়ান, সংবিধান তাকে একাধিক রক্ষা কবচ দিয়েছে, কিন্তু আদতে তার পোস্ট যদি আমরা দেখি, তিনি সাংবিধানিক পোস্ট হোল্ড করেন। সাংবিধানিক, সংবিধান যেখানে যেখানে চ্যালেঞ্জের মুখে পড়বে, সংবিধান যদি কেউ না মানেন, তখন তার কাজ আসবে। রাজ্যপালের এই মুহূর্তের ভূমিকা দেখে সবাই এক কথায় বলছেন রাজ্যপাল সুপার পাওয়ার ব্যবহার করতে চাইছেন, সুপার অ্যাক্টিভ হয়ে উঠছেন, সমান্তরাল প্যারালাল প্রশাসন চালাতে চাইছেন। রাজ্যপালের ভূমিকা তো এটা নয়। রাজ্যপাল কি তাহলে মনে করছেন রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হয়ে গেছে? না, বিষয়টা সেটা নয়। আমার যেটা মনে হয়েছে, দেখো, এইটা একান্তই রাজ্যপাল এবং এই রাজ্যের সরকারের মধ্যেকার ভিতরের বিষয়। এখানে রাজনৈতিক দল হিসাবে আমাদের মন্তব্য করাটা খুব একটা সুবিধাজনক নয় বলেই আমি মনে করি। কিন্তু তবুও আমার বক্তব্য যেটা, দেখো, এই অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলো কেন, এটা তো আমাদেরকে প্রথম বিচার করতে হবে। ধরো, রাজ্যপালের বিরুদ্ধে একটি অভিযোগ হয়েছিল, সেই অভিযোগটার পরিপ্রেক্ষিতে সেটা ঠিক কি ভুল কি সত্যি বা মিথ্যে আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু সেই অভিযোগকে ভিত্তি করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভরা সভাতে বললেন, বাবারে, আমারও না ওই একা একা এখন ওই রাজভবনের ভিতরে যেতে ভয় করে। কোনো বিচার হয়নি, কোনো তদন্ত হয়নি, তার আগেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটা বক্তব্য পেশ করলেন যেটা সম্পূর্ণভাবে রাজ্যপালের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করলো। তুমি যদি দেখো, আজকে 26শে জুন সায়ন্তিকা ব্যানার্জি এবং রায়াত হোসেন দুজনকেই ডাকা হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য। তারা শপথ গ্রহণ করলেন না। তার বদলে সায়ন্তিকা ব্যানার্জি, তার স্টেটমেন্ট কি, প্রেস স্টেটমেন্ট ভয়ঙ্কর। তিনি বলছেন যে না না, আমি একা, ওখানে আমাকে একা ডাকা হয়েছিল, আমি একা রাজ্যপালের কাছে যাব না। এই যে রাজ্যপালকে সরাসরি না বলেও ঘুরিয়ে যেভাবে তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ, সন্দেহ প্রকাশ, অপমান করা, এইটা তো একটা মারাত্মক মানসিক। আপনি যাকে অপমান বলছেন দীপ্তিমান দা, আমি পার্থদার কাছে এটা জানতে চাইবো। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাগঢাক না করে পরিষ্কার বলে দিয়েছিলেন, ভোট পর্বের মধ্যে, প্রচার পর্বের মধ্যে বলেছিলেন যে রাজ্যপালের বিরুদ্ধে যা তার কাছে অভিযোগ আসছে সেটা চাঞ্চল্যকর।
মহিলাদের শ্লীলতাহানির মতো ভয়ঙ্কর অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী স্বয়ং অভিযোগ করছেন। দীপ্তিমান বসু বলছেন প্রমাণ হয়নি, আপনারা কি করে বলে দিচ্ছেন রাজ্যপাল অভিযুক্ত? তাহলে তো সন্দেশ নিয়ে দীপ্তিমান বাবুদের আর কিছু বলার থাকে না। তাহলে তো এই এসএসসি এই যে এত যে হইচই আপনারা করছেন, এটা নিয়ে আপনাদের কিছু বলার নেই। এখনো তো আইন হয়নি, চার্জশিট দাখিল হয়, তাহলে কেন আপনারা ডিবেটে অংশগ্রহণ করছেন? এটা তো ঘটনা যে রাজ্যপালের বিরুদ্ধে একজন রাজভবনের কর্মী, মহিলা কর্মী অভিযোগ করেছে, এটা তো সত্য। এই সত্য ঘটনাটাকে কেউ যদি বলে, এতে অবাক হওয়ার কি আছে? রাজ্যপালের বিরুদ্ধে দিল্লির তাজ হোটেলের কি ঘটনা, সেটা নিয়েও বিভিন্ন সময় রিপোর্টিং প্রকাশ হয়েছে এই সংবাদ মাধ্যমে, মিডিয়াগুলোতে। তাহলে সেটা নিয়ে বলা যাবে না? রাজ্যপাল সাংবিধানিক প্রধান, তার রক্ষা কবচ আছে যে শ্লীলতা হানি বা এই জাতীয় অভিযোগ তার থাকলেও তাকে অ্যারেস্ট করা যাবে না, তার মানে তিনি সমালোচনার ঊর্ধ্বে নন। এবং একজন রাজ্যপালের কাজ যদি কোনো একটা রাজনৈতিক দলের মুখপাত্রের মতো হয়, আর বিরুদ্ধাচারণ তো নিশ্চিতভাবে করা হবে, এটাই তো স্বাভাবিক। আমরা বিগত দিনে তো এই আমরা টার্মের দেখেছি দুজন যে রাজ্যপালের বিরুদ্ধে যখন শ্লীলতাহানির অভিযোগ উঠছে, তখন রাজ্যপাল কেরালা থেকে ফিরে এসে তার স্টেটমেন্ট এটাই ছিল যে দিদিগিরি চলবে না। আপনি কি এই শব্দ, এই ধরনের শব্দবন্ধকেই বলছেন যে রাজ্যপাল বিজেপির লোকের মতো কথা বলছে, বিজেপি মুখপাত্রের মতো কথা বলছে? একদম নিশ্চিতভাবে তিনি যুদ্ধ ঘোষণা করছেন। রাজ্য সরকারের একটা পার্ট যদি রাজ্যপাল হয়, সাংবিধানিক প্রধান, মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেড, তাকে সহযোগিতার ব্যতি রেখে তিনি যদি বলেন দিদিগিরি চলবে না, তাহলে তো রাজনৈতিক নেতার মতো তিনি বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্যে খণ্ডন করা, তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার প্রয়োজনীয়তা আছে। রাজ্যপালের মুখ থেকে বেরোচ্ছে দিদিগিরি চলবে না, এটা কি কোনো রাজ্যপাল সুলভ বক্তব্য? এবং রাজ্যপাল আমরা যা বিগত দিনে দেখিনি সেই ধরনের তার অ্যাটেম্প বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তিনি চলে যাচ্ছেন নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে, তিনি চলে যাচ্ছেন পিস রুম খুলতে, তিনি চলে যাচ্ছেন গণপিটুনির মতো বিল তিনি সই করার সময় নেই, অথচ তিনি অমিত শাহের সঙ্গে দেখা করতে মানে দিনের পর দিন দিল্লিতে পড়ে রয়েছেন। রাজ্যে পরপর গণপিটুনি হয়ে যাচ্ছে, বিধানসভায় বিল পাশ হয়ে রয়েছে, সই করার টাইম পাচ্ছেন না রাজ্যপাল। আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে রাজ্যপালকে ডিফেন্ড করার কোনো দায় নেই, কিন্তু আমি যে কথা বলবো, যে রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে চলছে অত্যন্ত কদর্য এবং ঘৃণ্য রাজনীতি, এই কদর্য এবং ঘৃণ্য রাজনীতিকে রাজ্যপাল কিভাবে ডিফেন্ড করবেন সেটা তার নিজের ব্যাপার। এখানে আমাদের রাজনৈতিক দল হিসেবে কোনো বক্তব্য নেই। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে তোমরা বারবার বলছো না, বা তৃণমূল বারবার বলছে না যে আর্তদের কাছে রাজ্যপাল চলে যাচ্ছেন, যাদের কে মারা হয়েছে, যেরকম শিলিগুড়িতে যে ভদ্রমহিলাকে নেকেড প্যারেড করানো হয়েছে, তার কাছে রাজ্যপাল চলে যাচ্ছেন। কই গোপালকৃষ্ণ গান্ধীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একটু মনে করিয়ে দিতে চাই, 2006 থেকে কতবার গোপালকৃষ্ণ গান্ধী যখন রাজ্যপাল ছিলেন, তার হস্তক্ষেপ কতবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থনা করেছিলেন। তখন গোপালকৃষ্ণ গান্ধী যখন এই সম্পর্কে স্টেটমেন্ট দিয়েছিলেন, সিপিএমের সেই তৎকালীন অত্যাচার সম্পর্কে স্টেটমেন্ট দিয়েছিলেন, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় একবারও মনে হয়নি, তৃণমূল কংগ্রেসের একবারও মনে হয়নি, তাকে সমর্থন করেছিলেন, বারবার তার কাছে গিয়ে হত্যা দিয়ে পড়েছিলেন। রাজ্যপালের তো এটাই কর্তব্য, যেখানে মানুষকে রাজ্য সরকার তার নিরাপত্তা দিতে পারছে না, এখানে রাজনৈতিক দলের কথা বলে লাভ নেই, এখানে মানুষ তো এই সরকারের অধীন। আমার এখানে একটা বক্তব্য আছে দীপ্তিমান দা, এক মিনিট দীপ্তিমান দা, আমার এখানে একটা বক্তব্য আছে, আমি একটু থামাতে বাধ্য হচ্ছি। রাজ্যপাল বলছেন আমার পুলিশে ভরসা নেই, রাজভবনের ওপর নজরদারি করছে পুলিশ। এক মিনিট, আমার প্রশ্নটা শেষ হতে হবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা বুঝতে হবে। রাজ্যপাল বলছেন আমার পুলিশে ভরসা নেই, পুলিশ আমাকে ফাঁসাতে চাইছে, পুলিশ ফাঁসাতে চাইছে। রাজ্যে একের পর এক গোলা, বন্দুক, গুলি, গণপিটুনি, এত ঘটনা ঘটে যাচ্ছে, রাজ্যপাল দেখতে চলে যাচ্ছেন। রাজ্যপাল অমিত শাহকে চিঠি দিয়ে বলছেন যে দুজন অফিসারকে সরিয়ে দিন, ওরা আইন মানছে না, বিধি ভঙ্গ করছে। তিনি আবার আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যপাল গিয়ে জগদীপ ধনকরের সঙ্গে দেখা করে পরামর্শ চাইছেন রাজ্যপালকে কি করা উচিত। আমি বলছি তার মানে উনি কি মনে করছেন রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে? তিনি কি এই নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছেন?
না, আমি রাজ্যপাল কি চেষ্টা করছেন সেই বক্তব্য বা তার তার মডাস অপারেন্ডি নিয়ে আমার কিছু বলার নেই। না, আপনার মনে কি হচ্ছে, মানে আমি বলছি আপাত দৃষ্টিতে যেটা সাধারণ মানুষের মনে হচ্ছে, আমি সেখানে সৈকত একটা আপনাদের জিনিস কি মনে আমি হচ্ছে? একটা জিনিস ফ্রেম হচ্ছে এর থেকে, যে এই রাজ্যের রাজ্যপালের মতন সাংবিধানিক দায়িত্বপূর্ণ একজন ব্যক্তি, তারই নিরাপত্তা নেই, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোন জায়গায় পর্যবেসিত তাহলে হচ্ছে? রাজ্য আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। একদমই তাই। তাহলে যদি রাজ্যে সেটা আইন তো- শৃঙ্খলা সেটা ভেঙে নিয়ে পড়ে, তাহলে তো অবিলম্বে 355 বা 356 জারি করা উচিত। এটা স্বরাষ্ট্র দপ্তরের, না, তাহলে তো রাজ্যপাল আমাদের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করছেন। না, এটাতে স্বরাষ্ট্র দপ্তরের ভূমিকা আছে, স্বরাষ্ট্র দপ্তর সিদ্ধান্ত নেবে পার্থদা সেই কি বিষয়ে। বলবেন? কিন্তু আমাদের সম্পূর্ণ না, আমি- পার্থদা কি আমি বলবেন? আমি উল্টো করে বলি যে দীপ্তিমান বাবু যেটা বলছেন যে রাজ্যপালের নিরাপত্তা এখানে সুনিশ্চিত নয়। আমরা যদি এই কথা বলি যে রাজভবনের মহিলারা সুরক্ষিত নয়, এই প্রশ্ন উঠেছে এই অভিযোগটা আসার পর, তাহলে তার ব্যাখ্যা কি হবে? এই জায়গা সাংবিধানিক একজন প্রধানের বিরুদ্ধে এই ধরনের যদি গুরুতর অপরাধ তার একজন কর্মী করে থাকে, এটা তো মারাত্মক মানে অভিযোগ। তো সেই অভিযোগের ভিত্তিতে কেন রাজ্যপালের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রক ব্যবস্থা গ্রহণ করবে না? প্রধানমন্ত্রী কেন মৌন থাকবেন? যেখানে তিনি কথায় কথায় কোচবিহারের ঘটনা, রাজ্যপাল চলে অন্য ঘটনা যাচ্ছেন নিয়ে তিনি সন্দেশখালীতে সরব হয়ে নির্যাতিত যাচ্ছেন, মহিলাদের অভিযোগ তাহলে উঠেছে কেন এটা দেখে হবে? আমার পার্থদাকে সেই একটা প্রশ্ন রাজ্যপালের আছে। বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ কেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সেই আমি- রাজ্যপালকে সরিয়ে দিচ্ছেন না? আমি পার্থবাবুর কাছে আমার একটা হ্যাঁ। প্রশ্ন আছে। আপনারা তো এই কথা বলছেন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করছেন, আচ্ছা আপনি বলুন তো, আপনার দল যারা সবসময় সমস্ত কিছুতে আন্দোলন করে, এই তো সামনে কিছুদিন আগে গিয়ে আপনারা রাজভবনের 144 ধারা ভঙ্গ করে আন্দোলন করেছিলেন, আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন, কিন্তু এই রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগটা নিয়ে আপনারা কোনো আন্দোলন সংগঠিত করেননি, কেন কোর্টের কাছে যাননি? এই প্রশ্ন তো আমাদের আছে। আপনারা কি আদৌ মনে করেন যে এই যে অভিযোগ না, না, সেটা আজকে ফ্রেম অভিযোগ? অভিযোগকারিনী না, না, application আপনারা কি করেছে। আন্দোলন সংগঠিত আরে করেছেন? শুনুন, আমরা কি শুনে দলীয় আমরা মতামতে যদি- কেন যাবো? বিজেপি ঠিক করে না, না, দেবে। আজকে আমি ঠিক করে অভিযোগকারিনী দেওয়ার কথা নিজে বলছি। application না, না, আমি করেছে। ঠিক করে দেওয়ার কথা বলছি। হাইকোর্ট। এটা অযৌক্তিক আপনারা কি বিষয়। একবারও দাবি করেছেন? কিন্তু একবারও তৃণমূলের স্বরাষ্ট্র তরফ থেকেই মন্ত্রককে তো চিঠি প্রথম- লিখেছেন? না, না, আমরা তো আপনারা দেখেছি স্বরাষ্ট্র তৃণমূলের তরফ মন্ত্রককে থেকে একবারও তো চিঠি আমরা লিখেছেন? অভিযোগ করা হয়েছিল। না, না, আপনারা কি চিঠি সুশীলতা লিখেছেন? করেছিলেন, আমি দেখেছি। অভিযোগ না, না, এক করা মিনিট। হ্যাঁ, আমি আসছি পার্থদা। আমি একটা সেকেন্ড টপিক সামনে আনতে চাইছি এই প্রসঙ্গেই, যে শুধু রাজ্যপালের বিরুদ্ধে এই একটা অভিযোগ নয়, ভয়ঙ্কর অভিযোগ যে দুজন নির্বাচিত জনপ্রতিনিধি যারা কিনা শপথ নিলে তারা এলাকার বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন, যাদের আইনি বৈধতা হবে বিধায়ক হিসেবে, রাজ্যপাল শপথ না করালে তারা অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন না, মানুষের অভাব অভিযোগের কথা বিধানসভায় তুলে ধরতে পারবেন না। শুধু রাজ্যপাল বিধানসভায় গিয়ে শপথ গ্রহণ করাবেন না বলে 1 মাস আজ পূর্ণ হলো তারা ধর্নায় রয়েছেন, তারা পারছেন না শপথ গ্রহণ করতে। আমি একটু শোনাই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বরানগরের উপনির্বাচনে জিতে আসা বিধায়ক, তিনি কি বলছেন আজকে এনকেটিভি বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, শুনুন। 4 জুন তারা জিতেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। টানা 7 দিন ধরে বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে তাদের অবস্থান করতে হলো। আগামীকাল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্পেশাল সেশন ডেকেছেন। সায়ন্তিকার কাছে জানতে চাইব, কিছুটা কি আশার আলো দেখতে পাচ্ছেন? স্পেশাল সেশন ডেকেছেন স্পিকার। আমরা তো যে কোনো সময়ই আশার আলো, মানে এখনো আশার আলো দেখতে চাইছি, এবং অবশ্যই আমাদের মাননীয় অধ্যক্ষর উপরে আমাদের আস্থা ভরসা, আমাদের সবটাই তার উপরেই, কারণ মাননীয় রাজ্যপালের উপরে তো আর আস্থা ভরসাটা ধরে রাখতে পারলাম না, কারণ এখন তো আবার উনি আমাদের নামে মানহানির মামলাও করেছেন। উনি করেছেন, মানহানির মামলা হতেই পারে, সেটা তো এখন কোর্টের ব্যাপার, সেটা কোর্টে কি ভাবে লিগ্যাল প্রসিডিওর যা আছে তাইভাবে হবে। মানহানির মামলা ওনার মনে হয়েছে ওনার মানহানি করা হয়েছে, ওই জন্য উনি বলেছেন আমাদের নেত্রীর নামে উনি মানহানি মামলা করেছেন, এবং সাথে আমাদের সকলকে রেখেছেন। অসুবিধা নেই, আমাদের নেত্রী যেখানে থাকবে আমরাও সেখানেই থাকবো। পরিশ্রম করে অর্জন করে বিধায়ক হয়েও এখনো পর্যন্ত সেইভাবে সরকারি পরিষেবার জায়গায় থাকতে পারছেন না, আক্ষেপ সেটাই। আসলে মনে হচ্ছে নির্বাচনটা সহজ ছিল, শপথ বাক্য পাঠ করাটা ডিফিকাল্ট। কিন্তু দীর্ঘ সময় চলে গেলেও রাজভবনের তরফে সেই ন্যায় বিচার আসেনি। অবশেষে বিধানসভার অধ্যক্ষ স্পিকারেরই তারা দ্বারস্থ। যদি কিছু করতে পারেন তাহলে হয়তো স্পিকারই করতে পারবেন। ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NKTV বাংলা, কলকাতা। আমি একটু অভিষেক ব্যানার্জির কাছে আসতে চাইবো। অভিষেক,
খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ভোটে জেতাটা বেশি চ্যালেঞ্জিং নয়, বরং রাজ্যপালের কাছ থেকে, বাংলায় রাজ্যপালের কাছ থেকে শপথ গ্রহণ করাটা অনেক বেশি কঠিন বা চ্যালেঞ্জের। একজন জনপ্রতিনিধি ভোটে, মানুষের ভোটে জিতে আসার পর শুধু রাজ্যপাল শপথ গ্রহণ করাবেন, এক লাইনের ব্যাপার, সেটা পর্যন্ত রাজ্যপাল করাচ্ছেন। এটা কি ইগোর লড়াই চলে গেল? না, মানে সায়ন্তিকা দেবী এবং আরেকজন যিনি জিতেছিলেন, ওনারা এর আগে আবেদনও করেছিলেন যে ওনারা স্পিকারের কাছ থেকে শপথ বাক্য পাঠ করতে চান। এবার ইগোটা বোথ ওয়ে আছে। আমাদের সাংবিধানিক প্রধান এবং আমাদের প্রশাসনিক প্রধানদের কাছ থেকে আমরা একটু ম্যাচুরিটি এক্সপেক্ট করি, কিন্তু আমরা সেই ম্যাচুরিটিটা পাচ্ছি না সাধারণ নাগরিক হিসেবে। সেটা নিয়ে অন্য আলোচনা হতে পারে, কিন্তু যে আলোচনার প্রেক্ষিতে আমরা আছি, কয়েকটা ঘটনা আমাদের একটু মাথায় রাখা প্রয়োজন। তামিলনাড়ুর গভর্নর আর.এন. রবি ভার্সেস তামিলনাড়ু গভর্নমেন্টের একটা কেস উঠেছিল এম.কে. স্টালিনের, সেটা হচ্ছে চেন্নাই হাইকোর্টে, এবং সেটা উঠেছিল হচ্ছে যে উপাচার্য নিয়োগে কার কি অধিকার থাকবে। তার অব্যবহিত আগে আরিফ মোহাম্মদ খান ভার্সেস কেরালা গভর্নমেন্টের একই ধরনের সমস্যা হয়েছিল, এবং আমরা কেউ ভুলিনি যে মহারাষ্ট্রের ভগৎ সিং কোশিয়ারি ভোর 4টের সময় দেবেন্দ্র ফডনবিসকে সংবিধান বাক্য এবং শপথ গ্রহণ করিয়েছিলেন। আমি কেন এই প্রসঙ্গগুলো তুললাম? 2014 অনওয়ার্ডস আমরা দেখেছি যে রাজ্যপাল কোথাও না কোথাও কেন্দ্রীয় সরকারের যে দলটি আছে তাদের এক্সটেন্ডেড এজেন্ট হিসেবে কাজ করছে। এতে কোনো সমস্যার অবকাশ ছিল না, ঠিক আছে, এটা নোন ফ্যাক্ট ছিল। এবং তার সঙ্গে যারা যারা কেন্দ্রীয় সরকার বিরোধী দল আছে, এখানে তৃণমূল থাকতে পারে, রাজস্থানে কিছুদিন আগে পর্যন্ত আমরা ছিলাম, বা তামিলনাড়ুতে এম.কে. স্টালিনরা আছে, এই লড়াইটা থাকবে। কিন্তু এই প্রথমবার দেখলাম এই লড়াইটা চলে গেল চরিত্র হননের জায়গায়। লড়াইটা গেল হচ্ছে যে একজন মানুষের একটা ব্যক্তিগত অভিযোগের জায়গায় গেল। হ্যাঁ, ভারতবর্ষের সংবিধানের 156(4) ধারা অনুযায়ী গভর্নরকে ইমপিচ করা যায়, এবং ইমপিচ করবার জন্য কিছু ক্লজ আছে, এবং রাষ্ট্রপতির কাছে সেই অনুরোধটা করতে হয়। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে এই পুরো আলোচনার জায়গাটাতে আমরা যে জিনিসটা খুব কনভিনিয়েন্টলি ভুলে যাচ্ছি, যে আমাদের এর আগে যখন কেশরীনাথ ত্রিপাঠী ছিলেন, জগদীপ ধনকর ছিলেন, এদের সঙ্গে লড়াইটা রাজনৈতিক আদর্শের লড়াই ছিল। এখন জায়গাটা চলে যাচ্ছে ব্যক্তিগত জায়গাতে, এবং এই ব্যক্তিগত লড়াইয়ের জায়গাতে দাঁড়িয়ে আমরা কেউ যেন না ভুলে যাই হাতে করি, আমরা কেউ যেন না ভুলে যাই কোনো একটা ইনস্টিটিউটের বর্ষপূর্তিতে আমাদের মুখ্যমন্ত্রীকে চার্লস ডিকেন্স থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে চার্চিলের সঙ্গে তুলনা। সমস্যাটা হচ্ছে কোনো জিনিসেরই অতিশয় হওয়াটা ভালো নয়, এবং সেই জিনিসটা আমরা এই মুহূর্তে হাড়ে হাড়ে বুঝতে পারছি। তোমাদের আজকে যে ওভারঅল কোট আনকোট যে বক্তব্যটা, যে রাজ্যপালের অধিকার কতটা, রাজ্যপালের অধিকার সংবিধান সুনিশ্চিত করে দিয়েছে। আমার এখানে বালি পুরসভা এবং হাওড়া পুরসভার ডিলিমিটেশনের বিলটা আটকে আছে। তুমি খুব রাইটফুলি একটা জিনিস বললে, মব লিঞ্চিং এর বিল আটকে আছে। এগুলো আমার জনস্বার্থের কাজ, এবং রাজ্যপাল সাংবিধানিক প্রধান হিসেবে সন্দেশখালিতে যাবার 200% অধিকার আছে, কিন্তু তার মানে আপনার কাছে সেই বিলটা আন্ডার এনি কগনিজেবল রিজন, মানে যে কারণটা আমার তোমার কাছে জ্ঞাত নয়, এরকম কারণ ছাড়া অনির্দিষ্টকালের জন্য তুমি আটকে রাখতে পারো না। সংবিধান তোমায় সেই অধিকারটা দেয়নি, তোমাকে তাহলে কারেকশনের জন্য পাঠাতে হবে, এবং কারেকশনের জন্য পাঠানোর পর সেটা যদি অত্যন্ত বাজে বিল হয়ে থাকে, তাও যদি মন্ত্রিসভা সেটা ফেরত পাঠায়, আপনাকে সই করতে হবে। দ্যাট ইজ হোয়াট মাই কনস্টিটিউশন সেজ। সেম থিং অ্যাপ্লাইজ ইন কেস অফ রাষ্ট্রপতি। এবার এই জিনিসগুলো সিভি আনন্দ বোসের মতো দীর্ঘদিন আইএএস এর কাজ করে থাকা একজন মানুষ জানেন না, এটা আমি বিশ্বাস করতে চাই না। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা, মানে রাস্তার রাজনীতিটা আমার তোমার থেকে অনেক ভালো জানেন। উনি রাজনীতির জায়গাটাকে এমন জায়গায় নিয়ে গেলেন, মানে আমার একা যেতে ওখানে ভয় লাগে, এটা আমার অন্তত অত্যন্ত কুরুচিকর বক্তব্য মনে হয়েছে। ইমপিচমেন্ট করবার জন্য কোনো আবেদন বা সব মন্ত্রিসভার সই পাঠিয়েছেন কি রাষ্ট্রপতির কাছে? 156(4) ধারা এটা লেখা আছে। আমি কিন্তু সংবিধানের বাইরে একটিও কথা বলছি না। কেন পাঠাননি? সেটা হতে পারে রাষ্ট্রপতি নাকচ করে দিলেন, গিভ আ ড্যাম, আপনি পাঠিয়েছিলেন, সেটা না পাঠিয়ে আপনি নাটকটা কেন করছেন? তার মানে আপনি যেটা বলছেন, আমি এক কথায় যদি বুঝতে পারি, যে আসলে রাজ্যপাল সংঘাতটা শুধুমাত্র পলিটিক্যাল ব্যাটেল। এই পলিটিক্যাল ব্যাটেলকে সামনে রেখে
তৃণমূল কংগ্রেস যেমন রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, আবার বিজেপিও তার যে বিভিন্ন এজেন্ডা সেটা রাজ্যপালের মধ্য দিয়ে ফুলফিল করার চেষ্টা করছে বিজেপি। অর্থাৎ আসলে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি রাজ্যপাল সংঘাত, সেটা আসলে একটা সূক্ষ্ম রাজনৈতিক গেম, ভয়ঙ্কর ব্যাপার। এতে উলুখাগড়া হচ্ছেন আপনার আমার মতো সাধারণ মানুষ। আচ্ছা, রাজ্যপাল বলছেন যে আমি যাব না বিধানসভায়, স্পিকার বলছেন আগামীকাল স্পেশাল অধিবেশন ডাকবো, সংবিধান কি বলছে আপনাদের কাছে নিয়ে আসবো, সংবিধানের ধারা বর্ণনা করে আলোচনায় আসবো। আমাদের সঙ্গে যোগ দেবেন ভাস্কর সিংহ রায় রয়েছেন, ভাস্করদার কাছে আসবো, এবং অমিতাভ কাঞ্জিলাল কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন, অমিতাভ কাঞ্জিলালের কাছেও আসবো। তবে আপাতত পার্থপ্রতিম রায়, আপনাকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আর আমি পরিচয় করিয়ে দেবো, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। অমিতাভদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি ভাস্কর সিংহ রায়ের কাছে যাব। ভাস্করদা, আমি আপনাকে দুটো ধারা একটু দর্শকদেরকে দেখাতে চাইবো। আপনি নিঃসন্দেহে জানেন রাজনৈতিক বিশ্লেষক, আমি দর্শকদেরকে মেনলি একটু দেখাতে চাইবো। যারা এই অনুষ্ঠান দেখছেন তারা সংবিধান নিঃসন্দেহে হয়তো সাধারণ মানুষের চর্চার বিষয় নয়, তাই আমাকে আলাদা করে দেখাতে হচ্ছে, কারণ সংবিধান একটা খুব গুরুগম্ভীর বিষয়। কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের সংবিধান সম্বন্ধে ন্যূনতম জ্ঞান থাকা উচিত, তাহলে আপনাদের আলোচনা বুঝতে সুবিধা হবে। আমি দেখাই যে এই যে বারবার বলা হচ্ছে না যে রাজ্যপাল শপথ যতক্ষণ না শপথ গ্রহণ করাবেন ততক্ষণ পূর্ণ হবে না তার বিধায়ক পদ। কি বলছে 188 ধারা, সংবিধানের 188 অনুচ্ছেদ, বলা হচ্ছে সংবিধানের প্রতিটি সদস্য অধিবেশনে অংশগ্রহণ করার আগে রাজ্যপাল বা তার নিযুক্ত কোনো ব্যক্তির কাছে শপথ নিতে হবে। ভালো করে বুঝুন, সংবিধানের প্রতিটি সদস্যকে অধিবেশনে অংশগ্রহণ করার আগে রাজ্যপাল বা তার নিযুক্ত কোনো ব্যক্তির কাছে শপথ নিতে হবে। রাজ্যপালের কাছে শপথ তো আমরা সবাই জানি। খুব সম্প্রতি আমরা দেখেছি যে উপনির্বাচনে জিতে আসেন বাবুল সুপ্রিয়, সম্ভবত বালিগঞ্জ লোকসভা বিধানসভা কেন্দ্র থেকে, এবং তারপরেই বাবুল সুপ্রিয়কে আমরা দেখেছি সম্ভবত আশিস বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার, তাকে দিয়ে শপথ গ্রহণ করানো হয়েছিল, এবং সেই সময়ও কম বেশি জলঘোলা হয়েছিল, এবং নির্মল চন্দ্র রায় তার ক্ষেত্রেও কম বেশি জলঘোলা হয়েছিল। ফলে বাংলার রাজনীতিতে উপনির্বাচনে জেতাদের ক্ষেত্রে শপথ গ্রহণের ক্ষেত্রে কম বেশি টালবাহানা হয়। এবার আপনাদেরকে বলছি যে স্পিকার আজকে একটা সাংবাদিক বৈঠক করেছেন, বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে আমি দেখিয়ে দেব যে আমি অসহায় নই, রাজ্যের পশ্চিমবঙ্গ বিধানসভা অসহায় নয়। কেন তিনি কথা বলছেন? তিনি বলছেন যে 193 নম্বর ধারার কথা। কি আছে 193 নম্বর ধারায়? সংবিধানের 188 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি বিধানসভার সদস্য হিসাবে প্রথমাফিক শপথ না নিয়ে বিধানসভার অধিবেশনে থাকেন বা ভোট দেন, তাহলে ওই ব্যক্তি সেই দিনের জন্য বা যতদিন তিনি থাকবেন অধিবেশনে 500 টাকা করে রাজ্য সরকারকে জরিমানা হিসেবে দিতে হবে। বুঝতে হবে ব্যাপারটা। 188 ধারা অনুযায়ী রাজ্যপাল শপথ গ্রহণ করাবেন, আর যদি কোনো ব্যক্তি বিধানসভার সদস্য হিসাবে তিনি বিধানসভার অধিবেশনে যোগ দেন স্পিকারের অনুমতি নিয়ে, তাহলে তাকে 500 টাকা করে দিন প্রতি রাজ্য সরকারকে দিতে হবে জরিমানা হিসেবে। আমি এই বিষয়ে চলে যেতে চাইবো ভাস্কর সিংহ রায়ের কাছে। ভাস্কর দা, নজিরবিহীন ঘটনা, পশ্চিমবঙ্গ বিধানসভায় এই ইতিহাস আছে কিনা আমি জানি না, স্পিকার একটা আলাদা কনস্টিটিউশনাল একটা পাওয়ার তিনি ব্যবহার করার চেষ্টা করছেন, একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন রাজ্যপালকে যে আপনি নিজেকে যাই ভাবুন না কেন, জনতার আদেশ নিয়ে যারা বিধানসভায় এসেছেন জনগণের সেবার স্বার্থে তাদেরকে দ্রুত বিধানসভায় নিয়ে আসা তার কর্তব্য, এবং তিনি সেই কাজটাই করছেন। কিন্তু রাজ্যপালের কাছে একটা চ্যালেঞ্জ। রাজ্যপাল নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হচ্ছিল। রাজ্যপাল আর্টিকেল 361-এ কিছু সুরক্ষা পেয়ে থাকেন, যেমন রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না, এবং রাজ্যপাল ইন এক্সারসাইজিং হিজ ডিউটিজ, মানে তার সাংবিধানিক কার্যকলাপ করার ক্ষেত্রে তার এই রক্ষা কবচটা। এবার রাজ্যপাল যদি কাউকে দেখে খুন করেছে, বা রাজ্যপাল যদি দেখা যায় যে কোনো যেখানে অভিযোগ উঠছে শ্লীলতাহানি বা ইত্যাদিগুলো হয়েছে, তার কোনো তদন্ত করা যাবে না এরকম কিন্তু আমাদের সংবিধানে বলা নেই। রাজ্যপালকে আমরা দেখলাম যে রাজ্যপাল মানে পুলিশকে দিয়ে যে ইনভেস্টিগেশন করার ব্যাপারটা, তাতেও তেনার আপত্তি, এবং তিনি কি করলেন
তিনি একটা যিনি অভিযুক্ত তার ফটো সেটা চালানো যায় না, সেটা আর কি উনি ওই সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাটা তিনি সেটাকে ভাইরাল করে দিলেন, সকলের সামনে দিলেন, যেটা তিনি পারেন না। তো রাজ্যপালের এই অধিকারগুলো কোনোভাবেই স্বীকৃত নয় সংবিধানের দ্বারা। এই রাজ্যপাল মনে করেছেন যে তিনি সংবিধানের ঊর্ধ্বে, এরকম একটা জায়গাতে সাংবিধানিক সংকট রাজ্যপাল তৈরি করছেন, এটা কিন্তু আগে কোনোদিনও দেখা যায়নি। মানে সাংবিধানিক সংকট হলে রাজ্যে রাজ্যপাল রিপোর্ট দেবেন, কিন্তু রাজ্যপালের দ্বারা সাংবিধানিক সংকট হলে, অভিষেক ঠিকই বলেছেন, ইমপিচমেন্ট করার ক্ষেত্রে সেটা একটা লজ্জাজনক পরিস্থিতি সাংবিধানিক কাঠামোর মধ্যে। এবারে আপনারা বলছেন যে একজন বিধায়ক, তিনি বিধানসভার সদস্য, বিধানসভায় শপথ গ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং এটাই আমাদের সাংবিধানিক প্রক্রিয়া। মানে পার্লামেন্টের সদস্যরা তাহলে কোথায় করবেন? বিধানসভাতে করবেন। পার্লামেন্টের সদস্যরা পার্লামেন্টে শপথ গ্রহণ করেন, বিধানসভার সদস্যরা বিধানসভায় শপথ গ্রহণ করেন। হঠাৎ করে রাজ্যপালের মনে হলো যে আমার ড্রয়িং রুমে বা আমার বেডরুমে আমি মানে সেখানে আমি সংবিধানে কোনো জায়গাতে কোনো প্রভিশন নেই, সেখানে লেখা নেই কোথাও যে রাজ্যপালকে রাজভবনেই তাকে শপথ গ্রহণ পাঠাতে হবে, এরকম কোনো নিয়ম নেই। কোনো ব্যতিক্রম থাকলে থাকতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু সেটা দেখা যায়নি এখানে। যদি মাননীয় দুই বিধায়ক তাদেরকে নিয়ে এইরকম টানা পড়েন, বাধ্য করতে কি পারেন? বা তাদেরকে এইরকমভাবে 1 মাস অতিক্রান্ত হয়ে গেল, গত 4 তারিখে নির্বাচনের ফলাফল বেরিয়েছে, আজ আর 4 তারিখে মানে জুলাই মাসের, তাহলে এই 1 মাসের মধ্যে তাকে শপথ বাক্য পাঠ না করানোর যে জিনিসটা করছেন, তাতে আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপালের ইতিহাস লেখা হলে তাতে লেখা থাকবে এই রাজ্যপালের জন্য সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে। সাংবিধানিক সংকট সৃষ্টির জন্য যাদেরকে পাঠানো হয় তারা যদি রিপোর্ট দেওয়ার কথা, এখন মনে হয় পশ্চিমবঙ্গের বিধানসভাকে বা আইনসভাকেই এই সাংবিধানিক সংকটের থেকে অতিক্রম করার জন্য তাকেই হয়তো মানে। আচ্ছা ভাস্করদা, আপনার বক্তব্যের থেকে একটা ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি যে বাংলায় যারা রাজ্যপাল হন তারা যেন হঠাৎ করে একটা বলিয়ান শক্তিতে ভরপুর হয়ে ওঠেন। আমি অমিতাভদার কাছে জানতে চাই, বাংলা কি মানে বাংলার রাজ্যপালরা রাজভবনে এলেই তারাই একমাত্র তাদের যে ক্ষমতা সেটাকে ব্যবহার করার শুরু করে দেন। তারা দেখানোর চেষ্টা করেন যে দেখো আমি কত কাজ করছি, মানে রাজভবন থেকে আমি মানুষের জন্য কত কাজ করে, আমি চুরি ধরছি, আমি ডাকাতি ধরছি, আমি মানুষের কাছে কাছে চলে যাচ্ছি। মানে আমি বলছি এই ইচ্ছেটাকে তৃণমূল বলছে রাজনৈতিক ইচ্ছে, যেহেতু তিনি রাজনৈতিক মানে তিনি নমিনেশন নিয়ে আসছেন, তিনি সিলেকশন নিয়ে আসছেন। আমার বক্তব্য হচ্ছে কই অন্য রাজ্যে তো এই জিনিস হয় না, হলেও এতটা গ্লোরিফাই হয় না বা এতটা বিষয়টা সামনে আসে না। পশ্চিমবঙ্গে রাজ্যপাল যিনি হন তাকে নিয়ে এত আলোচনা কেন হয়, কি কারণে? এটা কি একটা মানে পরবর্তীতে ভালো পোস্ট পাওয়ার জন্য কোথাও একটা ভালো প্ল্যাটফর্ম তৃণমূলের তরফ থেকে? এমনটা অভিযোগও কিন্তু করা হয়েছে যে ইনি আবার চেষ্টা করছেন পরবর্তী উপরাষ্ট্রপতি হওয়ার। প্রথম কথা হচ্ছে, দেখো সৈকত, এই গোটা আলোচনাতে দুটো বিষয়কে আমাদেরকে স্পষ্ট মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে রাজ্যপাল পদের পদমর্যাদা, যেটা সেই পদমর্যাদা নির্ধারণের ক্ষেত্রে বেশ কিছু অমীমাংসিত বিষয় কিন্তু এখনো রয়ে গেছে, যেগুলো মূলত সংবিধান চলে দু রকম উপাদানের ভিত্তিতে। একটা হচ্ছে তার লিখিত বিধিগত উপাদান, আরেকটা হচ্ছে কিছু বোঝাপড়া, যাকে কনভেনশনস বলা হয়, প্রথা, রীতিনীতি। এই ধরুন শপথ গ্রহণ ব্যাপারটা, এটা প্রথা যে রাজ্যপাল বিধানসভায় এসে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন, কিন্তু এটা কোথাও লিখিত নয়, বিধি আকারে নেই। তাই তার অ্যাডভান্টেজ বা বলা যাক একটা আনডিউ অ্যাডভান্টেজ রাজ্যপাল নেবার চেষ্টা করছেন। এক, কিন্তু এই রাজ্যপালের প্রশ্নে তুমি যে প্রশ্নটা করলে, এই প্রবণতাটা আজকের শুধু নয়। মনে থাকবে তোমাদের, মানে যারা একটু পুরনো দিনের রাজনীতিবিদ, তাদেরও মনে থাকবে হয়তো ধরমবীরের সঙ্গে বামপন্থী সরকারের, প্রথম বামপন্থী সরকারের যে সম্পর্কটা ছিল, সব সময় মানে ভারতের সংবিধান এবং ভারতের সংবিধানগত রাজনীতি, যাকে কনস্টিটিউশনাল পলিটিক্স বলা হয়, তার বিষয়ে যারা কমেন্ট্রি দিয়েছেন তারা প্রত্যেকেই বলেছেন যে কেন্দ্রে একটি সরকার, রাজ্যে যদি সমদলীয় সরকার না থাকে, সমসত্ব সরকার বা জোট সঙ্গী সরকার না থাকে, সেক্ষেত্রে কেন্দ্র তার স্বরাষ্ট্র দপ্তর
রাজ্যপালদেরকে নিয়োগ করে কেন্দ্রের এজেন্ট হিসেবে, এবং কেন্দ্রে যে সমস্ত পলিটিক্যাল উইশেস থাকে সেই পলিটিক্যাল উইশেস গুলোকে তারা রাজ্যে কার্যকর করবার জন্য ভূমিকা পালন করেন, এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের সহায়ক হয়ে ওঠাচ্ছে, বরং বেশ খানিকটা বিরোধিতায় জড়িয়ে পড়েন। কিন্তু সেটা এত আকচি স্তরে যায় না। এটা সম্পূর্ণভাবে নির্ভর করে উভয় পক্ষ কে কতখানি সংবিধানের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এবার যদি তোমার রাজ্যে চুরি হয় তাহলে তো চোর ধরা পড়বেই, সেখানে রাজ্যপাল দাবি করবেন আমি চোর ধরেছি। যদি চুরি না হতো তাহলে রাজ্যপাল এই দাবি কি করতে পারতেন? তোমার এখানে যদি নারীদের উপরে অশালীন ঘটনা না ঘটে রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ এবং অংশগ্রহণে, তাহলে রাজ্যপাল কি আচমকা কোনো কেস সাজিয়ে বলে দেবেন যে এইটা আমি ধরেছি? তো ঠিক একই রকম ভাবে এই সাজানো ঘটনা না প্রকৃত ঘটনা, এই যাবতীয় তর্ককে ডাইনে বাঁয়ে রেখেও বলা যায় রাজ্যপাল কতখানি সক্রিয় হবেন তার পেছনে তার নিয়োগকর্তা কেন্দ্রীয় সরকারের যেমন একটা ভূমিকা থাকে, তাদের অঙ্গুলি হেলন থাকে, একই সঙ্গে রাজ্যের সাংবিধানিক পরিস্থিতি তাকে অবকাশ তৈরি করে দেয় যে তিনি ভবন ছেড়ে বাইরে বেরিয়ে এসে রাজনৈতিক তৎপরতা দেখাবেন কিনা। যদি সরকার মানে রাজ্যের সরকার যদি সাংবিধানিক নিয়ম কানুনের সঙ্গে যথাযথভাবে চলে, তাহলে রাজ্যপাল সাধারণত রাজভবনের বাইরে বেরিয়ে এসে রাজনীতি করছেন এমনটা আমরা খুব কম দেখেছি। ধরা যাক না, কেশরীনাথ ত্রিপাঠী আমাদের রাজ্যপাল ছিলেন, গোপাল কৃষ্ণ গান্ধীকে বেরিয়ে আসতে হয়েছিল যে সময় সিঙ্গুর, নন্দীগ্রাম ইত্যাদি হয়েছে, কারণ সেগুলোতে একটা ললেসনেস এর ব্যাপার তৈরি হয়েছিল, রাজ্য সরকারের বিপক্ষে একটা জনরোষ তৈরি হচ্ছিল, এবং রাজভবন ছেড়ে তখন রাজ্যপাল বেরিয়ে এসছেন, সংবিধানের ভাষার বাইরে গিয়ে পরিস্থিতিকে ব্যাখ্যা করার জন্য ভাষা ব্যবহার করেছেন, যে হাড় হিম করা সন্ত্রাস ইত্যাদি ইত্যাদি। তো ফলে রাজ্যপাল কতটা সক্রিয় হয়ে উঠবেন, তৎপর হয়ে উঠবেন, এটা কিন্তু নির্ভর করবে রাজ্যের সরকারের ভূমিকার উপরে অনেকখানি। তবে বর্তমানে যিনি রাজ্যপাল রয়েছেন বা তার আগে যিনি ছিলেন জগদীপ ধনখড়, উভয়ের মধ্যেই যে অতি তৎপরতার প্রবণতা আমরা দেখি, সেই তৎপরতার পেছনে যে কেন্দ্রীয় সরকারের কলকাঠি নেই এমনটা বলবার কোনো জায়গা নেই। এবং এটাও সুনির্দিষ্টভাবে বলা দরকার যে বিভিন্ন সময় এ রাজ্যের বিরোধী দল বা বিরোধী দলনেতা রাজ্যপালের ভূমিকাকে মূল্যায়ন করেও অসন্তোষ প্রকাশ করেছেন, যে তিনি যথাযথ ভূমিকা পালন করছেন না ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করেছেন। বা যখন এই রাজ্যপাল এসে হাতে খড়ি করলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, তখন অসন্তোষ প্রকাশ করেছিলেন বিরোধী দলনেতা। এই সবটা মিলিয়ে কিন্তু বর্তমান রাজ্যপালের কাছ থেকে যেটা প্রত্যাশিত ছিল, অত্যন্ত বিদ্বান শিক্ষিত একজন মানুষ, তার কাছ থেকে যেটুকু প্রত্যাশিত ছিল, দেখা গেল সেই জায়গাটার বদলে তিনি রাজনৈতিক ভূমিকা পালন করবার একটা পরিসর যেমন পেয়ে গেলেন, তেমনি সেই পরিসরকে পূর্ণ সদ্ব্যবহারের ক্ষেত্রে তিনি কিন্তু কোনো খামতি রাখলেন না। আর একই সঙ্গে এই শপথ গ্রহণ নিয়ে, বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে যে ঘনিয়ে ওঠা অপ্রয়োজনীয় বিতর্ক, এবং সেক্ষেত্রে মাননীয় স্পিকার যে ধারা দেখানোর চেষ্টা করছেন, সেটা আরো একটা হাস্যকর দিকে নিয়ে যাবে ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থাকে। কারণ আমি প্রথমেই বললাম যে বিধি এবং প্রথা দুইয়ের ভিত্তিতেই আমাদের দেশে সাংবিধানিক রাজনীতি পরিচালিত হয়। সেক্ষেত্রে যেটা প্রথাগত, সে বিষয়ে যেহেতু বিধিবদ্ধ নিয়ম নেই, তাই সেখানে সমঝোতা হওয়াটা অনেক বাঞ্ছনীয়, গণতন্ত্রের জন্য সেটাই অনেক বেশি, গণতন্ত্রকে সক্রিয় রাখার জন্য সেটাই অনেক বেশি। এবার যদি রাজ্যের রাজ্যপ্রধান বলেন যে আমি বাবা ওই বাড়িতে যাব না, একটা মেয়ের সঙ্গে কি হয়েছে ইত্যাদি, আমি বাবা ওই বাড়িতে যাব না, মেয়েরা যেতে ভয় পাচ্ছে, এই ধরনের কথাগুলো বলেন, তাহলে সেটা অত্যন্ত অবমাননাকর শুধু রাজ্যপালের পদমর্যাদার জন্য নয়, সামগ্রিকভাবে একেবারে ব্যক্তি তো বটেই, ব্যক্তি আনন্দ বোসের জন্য না, তো বটেই, আপনি যে কথা বলছেন সেই ঘটনা যদি মিথ্যে হয়, তাহলে যে অভিযোগকারিনী তিনি কেন সুপ্রিম কোর্টে গেলেন? আমি বলতে চাইছি যে একজন মিথ্যে অভিযোগকারিনী তিনি দেশের হায়ার কোর্টে চলে যাবেন একটা মিথ্যে অভিযোগ নিয়ে, এটা তো স্পর্ধা আমি ধরে নেব যদি মিথ্যে অভিযোগ করে থাকেন। কিন্তু এই এত বড় রিস্কটা কি তিনি নেবেন? অমিতাভ দা, আমি আসছি, একটা ছোট্ট প্রতিবেদন আমি এই নিয়ে দেখাতে চাইবো, তারপর আমি এই প্রসঙ্গে আলোচনায় আসবো। দেখুন আমার পরবর্তী প্রতিবেদন। I will never accept this Didi-giri. Who are you to torture the women? I have filed defamation suit. রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে। রাজ্য বনাম রাজ্যপাল রাজ্যের নতুন ঘটনা নয়, কিন্তু খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই মামলা। নবান্নের সরকারি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মমতা। কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের। কোন কথার প্রেক্ষিতে অসন্তোষ বোসে, কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না।
রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই, আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। রাজ্যপালকে নিয়ে মুখ্যমন্ত্রীর বলার কারণ হয়তো বোসের বিরুদ্ধে একাধিক শ্লীলতাহানির অভিযোগ। আবার যে দুই বিধায়কের শপথ নিয়ে টানা পড়েন তাদের মধ্যে একজন মহিলা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে হাইকোর্টে আইনি লড়াইয়ে বোস। বুধবার রাজ্যপালের মামলার শুনানি ছিল হাইকোর্টে। সেই মামলায় তৃণমূলের দুই হবু বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকার ও তৃণমূল নেতা কুণাল ঘোষকেও এই মামলায় যুক্ত করা হলো। বিধানসভা উপনির্বাচনে দুই জয়ী প্রার্থীর শপথ গ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে যা যা মন্তব্য করেছেন তার প্রেক্ষিতেই তাদের যুক্ত করা হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়ছেন প্রাক্তন দুই এজি জয়ন্ত মিত্র ও সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রাজ্যপালের হয়ে মামলা লড়ছেন কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী। কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানি আগামী 10ই জুলাই। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি দীপ্তিমান বসুর কাছে আসতে চাইবো। দীপ্তিমান দা, খুব স্পষ্ট অভিযোগ যে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই শপথ গ্রহণ ঘিরেই সমস্যা, যেখানে তিনি মুখ্যমন্ত্রী বলেছেন যে ওদের শপথ গ্রহণ কেন আটকে রয়েছে, কারণ রাজ্যপাল বিধানসভায় এসে শপথ গ্রহণ করাতে পারেন, ওরা যেতে ভয় পাচ্ছে কারণ ওদের মধ্যে একজন মহিলা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজভবনে যা ঘটনা ঘটছে এটা মানহানি হিসাবে ধরে নিয়েছেন রাজ্যপাল। আচ্ছা, এখন প্রসঙ্গ তো অন্য জায়গাতেও আছে, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রাজ্যপাল বলছেন আমি 361 নম্বর ধারায় রক্ষা কবচ পাই, আমার বিরুদ্ধে কেউ তোমরা মামলা টামলা করতে পারবে না, আমার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ নিয়ে আমার বিরুদ্ধে তোমরা তদন্ত করতে পারবে না, পুলিশ রাজভবনে ঢুকতে পারবে না, পুলিশের সঙ্গে কোনো জিজ্ঞাসাবাদ করতে পারবে না রাজভবনের কর্মীদের, সরাসরি অসহযোগিতা। আচ্ছা, রাজ্যপালের কি নৈতিক দায়িত্ব বলে কিছু নেই? যে শপথ গ্রহণ করানো তার নৈতিক দায়িত্ব, পুলিশের সঙ্গে সহযোগিতা করা নৈতিক দায়িত্ব, তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে খণ্ডন করা সাংবিধানিক পরে, আমি বলছি নৈতিক দায়িত্ব। রাজভবনের যিনি রাজভবনের রক্ষা কর, সংবিধানের রক্ষা কর, তা তো নৈতিক দায়িত্ব বলে কিছু আছে, সেটা কোথায় যাবে? না, নিঃসন্দেহে নৈতিক দায়িত্ব তখন থাকে যখন নীতি থাকে। এবার বিষয়টা হচ্ছে যে আজকের আমরা রাজ্য সরকারের নীতি কোন দিকে আবর্তিত হচ্ছে সেটা আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এই যে লাস্ট সেশনে যে সাংবিধানিক ক্ষমতা বলে স্পিকার রাজ্যপালকে বিধানসভায় ডাকলেন না, ঠিক সেই সাংবিধানিক ক্ষমতা বলে রাজ্যপালও চিন্তা করেছেন যে আমি রাজভবনে বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবো। আচ্ছা, 2023-এ এই যে নির্মলচন্দ্র রায়, যিনি আমাদের উত্তরবঙ্গের বিধায়ক, ধূপগুড়ির বিধায়ক, তিনি কি করে রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করেন? সেখানে তো কোনো অসুবিধা হয়নি। তো এই সায়ন্তিকাদের যদি এতই কাজ করবার বাসনা থাকে, উদগ্র বাসনা কাজ করবার, মানুষের কাজ করাই মেনে এলাম। রায়াত হোসেন এবং সায়ন্তিকা ব্যানার্জি তো 26শে জুন উনি ডেকেছিলেন, তো 26শে জুন ডেকে তো বলেছিলেন যে আপনারা আসুন, আমরা এইখানে আপনারা এসে শপথ বাক্য পাঠ করেন, অসুবিধা কি ছিল? এই বক্তব্য থেকেই তো এই জলঘোলাগুলো হচ্ছে। আমরা কি সত্যি খুব মন থেকে বিশ্বাস করি যে এই রাজ্যপালের মতন একজন সাংবিধানিক পদ, একজন মহিলা এরকম সম্ভ্রম নষ্টের মতো, আপনারা যেমন বিশ্বাস করেন না যে সন্দেশখালীর মহিলারা তাদের সম্ভ্রম নষ্টের জন্য 500 টাকা 20 টাকায় তারা মিথ্যে কথা বলছেন, আবার এটাও তো আমরা বিশ্বাস করব না যে একজন মহিলা রাজভবনের অস্থায়ী কর্মী, তিনি তৃণমূলের কথায় গিয়ে নিজের সম্ভ্রম নষ্টের জন্য অভিযোগ করছেন এবং তিনি এখন প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন, রিট পিটিশন করছেন। আমরা এগুলো বিশ্বাস করি না। আমি এখানে একবারে বলছি না যে তৃণমূল এই জিনিসটাকে করিয়েছে, বাট আমাদের একটা সাধারণ এত দুধে একজন আইএএস অফিসার এই ধরনের ভুল, এত লাইমলাইটে থাকা রাজভবন এখানে বসে করা সম্ভব? এটা কি আদৌ কি সত্যি ঘটনা না ফ্রেমড ঘটনা? আমি বলছি না, আমি সত্যি হতেও পারে, কিন্তু এর সঙ্গে এই সম্ভাবনাটাও বিচার করা উচিত। এটা যদি বাংলার একাংশ মানুষের মনে হয়ে থাকে তাহলে তারও তো নৈতিক দায়িত্ব রয়েছে। আমি একটা কথাই সৈকত বলবো, কিন্তু এই যে মনে হওয়ার উপরে রাজ্যের মুখ্যমন্ত্রী এই মন্তব্য কি করতে পারেন যে আমার ব্যক্তিগত স্তরে ওখানে যেতে ভয় লাগছে? এটা অত্যন্ত কদর্য। প্রশ্নের উত্তর দেওয়া যায়। এক, রাজ্যপালের নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক দায়িত্ব বিধানসভায় এসে শপথ গ্রহণ পাঠ করানো, যদি উনি শারীরিকভাবে সুস্থ থাকেন। এর বাইরে এর বাইরে আলোচনা করাটা সত্যি সত্যি সময়ের অপচয় হবে, যে যুক্তি আমরা দেখাই না কেন। এবার 2007 সাল, এনডি তিওয়ারি ছিলেন হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল, তার একটা সেক্স স্ক্যান্ডাল ধরা পড়ে এবং তার উজ্জ্বলা শর্মা একজন অধ্যাপিকা ছিলেন এবং তার সন্তান
রোহিত শেখর, যা আলটিমেটলি তারপর ডিএনএ টেস্ট এবং এটা 26 মাসের মাথায় তাকে কেন্দ্রীয় সরকার সরিয়ে দেয়। রাজ্য সরকারে তখন ছিল ওয়াইএস রাজশেখর রেড্ডি, যে হচ্ছে কংগ্রেসের মুখ্যমন্ত্রী, কেন্দ্রে তখন হচ্ছে ইউপিএ 1 সরকার। আমি কেন এই মানে ধান ভাঙতে শিবের গীতটা করলাম? এই কারণে করলাম যে হ্যাঁ, অতীতে এরকম অভিযোগ পাওয়া গেছে রাজ্যপালদের বিরুদ্ধে। রাজ্যপালরা আমার আপনার মতো রক্ত মাংসের মানুষ। 2, অভিযোগ থাকলে অভিযোগের একটা লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের আবেদনক্রমে রাষ্ট্রপতি তাকে সরিয়ে দিয়েছেন। সেই উদাহরণ আমাদের আছে। এবং একই দলের সরকার রাজ্যে এবং কেন্দ্রে, এবং সেই কেন্দ্রীয় সরকারের নিয়োজিত, কারণ এনডি তিওয়ারি হচ্ছেন প্রাক্তন কংগ্রেস নেতা। আমি কেন এই প্রসঙ্গটা উল্লেখ করলাম? আমরা বাংলায় যারা বাস করি, আমাদের কাছে মা বোনেরা, আমরা মা দুর্গার পুজো করি, আমাদের কাছে মা বোনেরা সম্মানের জায়গা, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু সেই সম্মানকে যারা হানি করবে, সেটা যে সাংবিধানিক পদক, তার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব। হ্যাভিং সেড দ্যাট, এগুলো হচ্ছে গিয়ে একটা হচ্ছে ফটো অপটিক্স, একটা হচ্ছে প্রতিবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার তোমার থেকে অনেক বেশি সংবিধান জানেন। উনি 3 জন এজিকে লাগাতে পেরেছেন মানহানির মামলার বিরুদ্ধে লড়বার জন্য। তারা আমার তোমার থেকে অনেক ভালো আইন জানেন। তারা ওনাকে এটা বলতে পারছেন না। এই আমি তোমাকে এখানে আধ ঘন্টার শোতে যে প্রেসিডেন্স দেখাতে পারছি, ওনাকে সেই প্রেসিডেন্স দেখাতে পারছেন না। 156(1) ধারাটা উনি ভালো করে বোঝাতে পারছেন না যে আপনি কেন ইমপিচমেন্টের আবেদন করছেন না। আপনি কি, আরে ভোট হয়ে গেছে, বাজার গরমটা কেন করছেন? এবং এখানে দাঁড়িয়ে সেই নির্যাতিতা মেয়েটা যে 5 বছরে কেন এখনো চুক্তিভিত্তিক আছে, সেই আলোচনাটা আমরা না করে আমরা কি করছি? আমরা একটা রসালো গল্প করছি। আমরা এটা আলোচনা করছি যে ও কি কারোর কাছ থেকে পয়সা নিয়ে করেছে। আমরা আর এক্স্যাক্টলি কতটা নিচে নামবো? আমরা এখানে দাঁড়িয়ে আমরা সিভি আনন্দ বোসকে কেউ এই প্রশ্নটা করছে না যে আপনার ওখান থেকে আধ ঘন্টা সময় লাগে না, 30 সেকেন্ড সময় লাগে, আপনি যান গিয়ে শপথ গ্রহণ। একটু আগেই আমাদের যিনি রাজনৈতিক বিশ্লেষক খুব দায়িত্বশীলভাবে একটা কথা বলেছেন, অপ্রয়োজনীয় বিতর্ক। ইয়েস, আনওয়েলকামিং অ্যান্ড আননেসেসারি, দরকার ছিল না। তার পাশাপাশি এটাও ঠিক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার রাজনীতি আমার তোমার থেকে অনেক ভালো জানেন। উনি জানেন যে হাইলাইটটা এবং ফোকাসটা কোন সময় কোন দিকে ঘোরাতে হয়। যে 3টে এজিকে লাগাতে পারে, সে অন্তত এই আমি তোমাকে যে প্রেসিডেন্ট দিলাম 5 মিনিটে। বেশ, আমি ভাস্করদা আপনার কাছে জানতে চাইবো, পরিষ্কার অভিষেকের বক্তব্যে পরিষ্কার, আপনারাও নাছোড়বান্দা লোক, আপনারাও চাইছেন যে এই অপ্রয়োজনীয় বিতর্কটা একেবারে সামনে থাকুক, তাহলে আপনাদেরও রাজনৈতিক ফায়দা রয়েছে। অপ্রয়োজনীয় বিতর্ক কিভাবে হচ্ছে আমি জানি না, কিন্তু এটা সৃষ্টি করা হয়েছে কোথা থেকে কিভাবে, সেটা যদি আপনি দেখেন, প্রথমে একজন কর্মচারী সেখানে যদি শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন, তার সঙ্গে সরকারের কি সম্পর্ক? তিনি তার ব্যক্তিগত ক্ষমতায় এসটি থানায় গিয়ে একটা কমপ্লেন করেছিলেন, এটা গেল এক। তাতে তার কি হলো? তাকে অভিযোগের পরে কোনো তদন্ত করার ক্ষেত্রে রাজ্যপাল নিজের ওই 361 ধারা প্রয়োগের মাধ্যমে বললেন যে আমার বিরুদ্ধে কিছু করা যাবে না, পুলিশকেও তদন্ত করতে দিলেন না। 2, এবার দেখুন 10 তারিখেও আরেকটা ভোট আছে, ভোটের পরে এবারে উনি এই যে কথাটা বলা হচ্ছে এখানে দিলে ওখানে গেলে, আমি তো বারবার বলছি যে বিধানসভার সদস্যরা বিধানসভাতে শপথ গ্রহণ করবে না কেন? এমন কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে? বিধানসভা কি উড়ে গেছে? বিধানসভায় কি বোমা আতঙ্ক দেখা দিচ্ছে? বিধানসভাতে গেলে কি উনি নিজেকে মনে করছে যে বিধানসভায় আমি গেলে আর বেরোতে পারবো না? মানে বিধানসভাতে গিয়ে শপথ বাক্য পাঠ করানোর দুপক্ষই অনড় থাকবেন? না, অনড় নয়। এরপরে দেখুন, এরপরে এই যে ঘটনাটা, একজন আমি উনাকে ভয় পাই এই কথা যদি বলার জন্য তার মানহানির মামলা দায়ের করেন, রাজ্যপাল করেছেন, মানহানির মামলাটা তার রাজ্যপাল দায়ের করেছেন, এটা কি একটা মানে জুভেনাইল ট্যান্ট্রামস বা শিশুসুলভ বিশৃঙ্খলা নয়? একটা সাংবিধানিক প্রধান, এটাই তো আমি জানতে চাইবো। এবারে তাহলে একতরফা একজন মানহানির মামলা করছেন, একজন রাজ্যপাল মানহানির মামলা করছেন, একজন, আমি ভয় পেতে পারি কেউ, আমি বলতে পারি যে এটাই অমিতাভদার থেকে একটু জানি। অমিতাভদা ছোটবেলায় আমরা দেখতাম, এটা বলেনি এই রাজ্যপাল বারবার ধরে যে কথা, সৈকত মা বন্ধু মেরেছে, আবার বন্ধুর মা গিয়ে আবার তার বাড়িতে গিয়ে বলতে আমার কথা, এই এত কিছু আলোচনার মধ্যে সেই গল্পটা দেখতে পাচ্ছি। না সৈকত, একটা কথা উনি বলবেন, একটাই কথা বলি, আপনি বলুন বিধায়কদের শপথ বাক্য পাঠ না করানোর একটা সাংবিধানিক সংকট কিনা? আপনি বলুন, তারা, কারণ তারা তো কাজ করতে পারছে না। আপনি বলুন যে একজন শ্লীলতাহানির অভিযোগের তদন্ত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন, এটা কি ধরনের? বেশ, অমিতাভদা দেখো সৈকত, এখানে তুমি যে প্রশ্নটা করেছো, আমি এইটা প্রথমার্ধেই বলেছি যে রাজ্যপাল এবং রাজ্য সরকার
তারা যদি তাদের সাংবিধানিক দায় দায়িত্ব এবং সাংবিধানিক প্রতিশ্রুতি বা যে শপথ নিয়ে তারা এই পদে আসীন হয়েছেন সেগুলো যদি আরেকবার পাঠ করে নেন এবং তার মর্মার্থকে যদি নিজের ভেতরে অনুধাবন করেন, তাহলে নিজেদের দায়রা, এখতিয়ার, এলাকা নিজেরাই ঠিক করে নিতে পারবেন অমিতাভ দা, এবং আমি সম্ভবত একটু সেক্ষেত্রে আরো কোনো খোলা ক্ল্যাশ করে অফ বলি, ইন্টারেস্ট আসবে কাল না। যখন রাজভবনের পাশ দিয়ে যাব তখন রাজভবনের ওই বাড়িটা বড়লাটের বাড়ি, বড় বড় ব্যাপার, আমি ওই বড়লাটের বাড়ির দিকে ছোটলাটের বাংলার বাড়ি। সাধারণ মানুষ ঘৃণা ভরে তাকাবেন নাকি সম্মানের চোখে তাকাবেন, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমাকে জাস্ট এই উত্তরটা দিয়ে দিন। সেটাই তো, একেবারে পাবলিক ফিল্ড থেকে, মানে পাবলিক পলিটিক্স এর ফিল্ড থেকে যদি কোনো একটা প্রতীকী সংগঠনের দিকে তাকিয়ে এই ধরনের মন্তব্য করা হয়, বাবা আমি ওই বাড়িতে যাব না, এই সার্কাজম করে যদি কথা বলা হয়, তাহলে তার একটা বার্তা নিচু স্তরে যেখানে পার্কুলেট করা সেখানে যায়, হয়তো প্রভাব তৈরি করে। কিন্তু আমার মনে হয় না এই যে একে অন্যের দিকে কাদা ছোড়া এই প্রশ্নটা উঠছে না, মানে কারণটা কি? তাতে খুব বেশি প্রভাব রাজ্যপালই বলছে না যে গ্রামীণ স্তরে পড়ছে, না শহুরে মধ্যবিত্তের মধ্যে পড়ছে, এটাই তো স্বাভাবিক শিক্ষিত ব্যাপার। বা অশিক্ষিত। কারণ এই সেটা স্বাভাবিক ব্যাপার, মানে আননেসেসারি বাজার গরম করা এবং আর এর কোনো প্রভাব সাধারণ জনমানুষে বেশ, পড়ছে, জনমানুষের বাজার গরম, দৈনন্দিন সমস্যার বাজার সঙ্গে গরম, সম্পৃক্ত, এই হচ্ছে এমন পরিস্থিতি। নয়। আর দুদিন পরে আরো কয়েকটা বিধানসভায় উপনির্বাচন, তখন আরো জমে যাবে। আরো কিছু বিধায়ক যে দলেরই হোক কেউ না কেউ জিতবেন। এবার প্রশ্ন হচ্ছে এই সব অঞ্চলের সাধারণ মানুষ যারা ভোট দিয়ে জিতিয়েছেন তাদের বিধায়ককে, তারা যদি রাজভবনের সামনে এসে বলেন যে চলুন আপনাকে বিধানসভাতেই যেতে হবে এবং বিধানসভাতে আমাদের বিধায়ককে আপনাকে শপথ গ্রহণ করাতে হবে, এই দিনটার জন্য কি রাজ্যপাল অপেক্ষা করছেন আমি জানি না। কিন্তু পরিস্থিতি যে ভালো নয়, রাজ্যপাল সংঘাতে মানুষ যে উপকৃত হচ্ছে না, এটা কি বুঝতে পারছে রাজ্যের শাসক দল আর রাজভবনের সাংবিধানিক প্রধান? আমি জানি না, তাদের বোঝানোর জন্য আর কটা শো আমাদেরকে করতে হবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ, নমস্কার।